আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এই পর্বে আমরা নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের কেন্দ্রীয় প্রবণতা এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সমূহ নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমরা কথা বলব। আমাদের প্রথম বিষয়টা আছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা হলো উপাত্ত সমূহ কেন্দ্রের মানের দিকে পঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আবার বলছি, উপাত্ত সমূহ কেন্দ্রের মানের দিকে পঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি। এক নম্বর হলো গাণিতিক গড় বা গড়। দুই নম্বর মধ্যক। তিন নম্বর প্রচুরক। আমরা এখন এই গাণিতিক গড় বা গড় আমরা দুইটা পদ্ধতিতে আমরা বের করা শিখব। একটা শিখব মধ্যমান নির্ণয়ের সাহায্যে, আর একটা শিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে। আমরা প্রথম মধ্যমান নির্ণয়ের সাহায্যে গাণিতিক গড় নির্ণয় করব। এখানে একটা উপাত্ত দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি 25 থেকে 34, তখন গণসংখ্যা 5, 35 থেকে 44 গণসংখ্যা 10, 45 থেকে 54 গণসংখ্যা 15, 55 থেকে 64 গণসংখ্যা 20, 65 থেকে 74 গণসংখ্যা 30, 75 থেকে 84 গণসংখ্যা 16 এবং 85 থেকে 94 গণসংখ্যা 4। আমরা এই উপাত্তটাকে আমরা মধ্যমান নির্ণয়ের সাহায্যে গড় নির্ণয় করব। অর্থাৎ আমরা এটাকে যদি মধ্যমান নির্ণয়ের সাহায্যে গড় নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এরকম আসবে টেবিলটা। প্রথম ঘর হবে শ্রেণী ব্যক্তি, এর পরের ঘরটা আসবে মধ্যমান। মধ্যমানকে ধরে নেব xi। এরপরে আসবে গণসংখ্যা, গণসংখ্যা fi। লাস্টেরটা হবে fi xi। এখন এখানে দেখো xi fi। xi দ্বারা বোঝায় মানে কততম শ্রেণীর মধ্যমান। যদি মনে করো i এর মান যদি 1 হয় তাহলে প্রথম শ্রেণীর মধ্যমান, i এর মান যদি 3 হয় তাহলে তৃতীয় শ্রেণীর মধ্যমান। অনুরূপভাবে f এর মান i এর মান যদি 1 হয়, f1 হবে হলো প্রথম শ্রেণীর গণসংখ্যা। মনে করো i এর মান 5, তখন f5 হবে পঞ্চম শ্রেণীর গণসংখ্যা। আর fi xi দ্বারা বোঝাচ্ছে i তম শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যার গুণফল। এখন আমাদের এখানে যে শ্রেণী ব্যক্তিগুলো আছে আমরা এগুলো নিয়ে নিই। শ্রেণী ব্যক্তি 25 থেকে 34, তখন গণসংখ্যা 5, 35 থেকে 44 গণসংখ্যা তখন 10, 45 থেকে 54 গণসংখ্যা 15, 55 থেকে 64 গণসংখ্যা 20, 65 থেকে 74 গণসংখ্যা 30, 75 থেকে 84 গণসংখ্যা 16, 85 থেকে 94 গণসংখ্যা 4। লাস্টে হবে মোট। এখানে হবে গণসংখ্যাকে আমরা n দ্বারা সূচিত করি। n সমান 5 আর 10 15, 15 আর 15 30, 30 আর 20 50, 50 আর 30 80, 80 আর 16 96, 96 আর 4 100। এখন দেখো আমাদের মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমান কেমনে নির্ণয় করব?
শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে সেটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা শ্রেণীর মধ্যমানটা পাবো। আমরা এখানে দেখি 34 এবং 25 যোগ করব। 5 আর 4 9, 3 আর 2 5, 59। এই 59 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো সেটাই হবে প্রথম শ্রেণীর মধ্যমান। আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, 1 19, 9 দুগুণে 18, 1 1 10, 5 দুগুণে 10, 29.5। 29.5 প্রথম মধ্যমান পেলাম 29.5। দ্বিতীয় মধ্যমান সেম, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। কিন্তু আমরা সহজভাবে করব যে আমাদের এখানে যে শ্রেণী ব্যবধান আছে, আমরা যদি প্রথম মধ্যমানের সাথে ব্যবধান যোগ করি তাহলে দ্বিতীয় মধ্যমান পাবো, তার সাথে ব্যবধান যোগ করে তৃতীয়টা পাবো। তাহলে দেখি এখানে ব্যবধান কত আছে, 35 মাইনাস 25, ব্যবধান আছে 10। তার মানে কি 29.5 এর সাথে যদি আমরা 10 যোগ করি পরের মধ্যমান পাবো, অর্থাৎ এটা হবে 39.5। তারপরেরটা হবে 49.5, তারপর হবে 59.5, তারপর হবে 69.5, তারপর হবে 79.5, তারপর হবে 89.5। এখন আমরা এই মধ্যমানকে সংশ্লিষ্ট শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যা গুণ করে আমরা এখানে বসাবো। সংশ্লিষ্ট শ্রেণী বলতে বোঝাচ্ছে একই শ্রেণী, যে শ্রেণী মধ্যমান ঠিক সেই শ্রেণীর গণসংখ্যা দ্বারা গুণ করে আমরা এখানে বসাবো। তাহলে আমরা যদি 29.5 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে আমরা মান পাবো 147.5। আচ্ছা, এরপরে যদি আমরা 39.5 কে 10 দ্বারা, দেখো 29.5 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি আমরা পাবো 147.5। 39.5 কে 10 দ্বারা গুণ করলে আমরা পাবো 395। 49.5 কে 15 দ্বারা গুণ করে পাবো আমরা 742.5। 59.5 কে 20 দ্বারা গুণ করলে আমরা পাবো 1190.5। 69.5 কে 30 দ্বারা গুণ করলে পাবো আমরা 2085.5। 79.5 কে 16 দ্বারা গুণ করলে আমরা পাবো 1272.5। 89.5 কে 4 দ্বারা গুণ করলে পাবো 358.5। এখন এই টোটাল এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 6190। এখানে এটাকে সামেশন অফ fi xi এটা দ্বারা প্রকাশ করা হয়। সামেশন অফ fi xi অর্থাৎ সামেশন মানে সমষ্টি, কার সমষ্টি, fi xi এর সমষ্টি, মানে এই টোটালের সমষ্টিটা। এখন যদি আমরা এটার গড় নির্ণয় করতে চাই তাহলে লিখব অতএব গড়, গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয়। x বার সমান সামেশন অফ fi xi বাই n। সূত্রটা কি, গড় নির্ণয়ের সূত্র, মধ্যপদ নির্ণয়ের সাহায্যে গড় নির্ণয়ের সূত্র x বার ইকুয়াল টু সামেশন অফ fi xi ভাগ n। এখানে সামেশন অফ fi xi এর মান 6190, পাশে লিখি 6190 ডিভাইডেড বাই n এর মান 100। যদি আমরা এটাকে ভাগ করি 100 দ্বারা তাহলে 61.9, এটাই আমাদের উত্তর। আমরা কোন পদ্ধতিতে করলাম, মধ্যমান নির্ণয়ের সাহায্যে। আমরা কেন্দ্রীয় প্রবণতা করছি আর গড়ের মধ্যমান নির্ণয়ের সাহায্যে আমরা গড় নির্ণয় করলাম। এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। আমরা এই ধাপগুলো আগে শিখব, তারপরে এই অঙ্কগুলো শিখব। মনে রাখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে আমাদের 5টি ধাপ অনুসরণ করতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ধাপ 5টি। আমরা পর্যায়ক্রমে এই ধাপগুলো একটু দেখি। প্রথম ধাপ,
শ্রেণীর মধ্যমান নির্ণয়। প্রথম ধাপ শ্রেণীর মধ্যমান নির্ণয়। আচ্ছা, আমরা যদি একসাথে ধাপগুলো এবং টেবিলটা করে করে নিই তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। তাহলে আমরা টেবিলটা আগে এঁকে ফেলি। প্রথমটা শ্রেণীর ব্যাপ্তি, তারপরে মধ্যমান, তারপরটা হলো নোট করতো। এখন আমরা এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এই নির্ণয়ের যে 5টা ধাপ আমরা টেবিলের সাথে সমন্বয় করে আমরা ধাপ 5টা শিখবো, যেটা আমাদের বুঝতে খুব সহজ হয়। আমরা পাশে লিখি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে 5টি ধাপ। প্রথম ধাপ হলো শ্রেণী মধ্যমান নির্ণয়। শ্রেণীর মধ্যমান নির্ণয়। আমরা এখানে শ্রেণীর মধ্যমানগুলো একটু নির্ণয় করি। 25 থেকে 34 এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হলে এই দুইটাকে যোগ করে 2 ভাগ করতে হবে, অর্থাৎ 34 যোগ 25, 5 আর 4 9, 3 আর 2 5, 59। 59 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 2 দুগুণে 4, 1 9 দুগুণে 18, 29.5। এখন এখানে ব্যবধান আছে 10, তাহলে এর সাথে 10 যোগ করলে পরবর্তীটা পাবো 39.5, তার সাথে 10 যোগ করলে 49.5, তারপরে 59.5, তারপরে 69.5, এরপরে আছে 79.5, 89.5। তাহলে আমাদের প্রথম ধাপ কি ছিল? শ্রেণীর মধ্যমান নির্ণয়। আমরা শ্রেণীর মধ্যমান নির্ণয় করে ফেললাম। এখন আমাদের দ্বিতীয় ধাপ, 5টা ধাপের দ্বিতীয় ধাপ হলো মধ্যমান থেকে আনুমানিক গড় এ ধরা। এই যে মধ্যমানগুলো আমরা পেলাম, এই মধ্যমান থেকে আমাদের আনুমানিক গড়, সেই আনুমানিক গড়কে এ আমরা ধরে নেব। আনুমানিক গড় আমরা সাধারণত মাঝের দিকে, কারণ আমরা এখানে যে অংশটা আজ আমাদের পাঠ্য বিষয় সেটা হলো কেন্দ্রীয় প্রবণতা, অর্থাৎ উপাত্ত সমূহ কেন্দ্রের মানের দিকে আসার প্রবণতা। তার মানে কি মাঝের দিকে আসার প্রবণতা, তার মানে কি অবশ্যই এই কেন্দ্রীয় প্রবণতা হলো গড় মধ্যে পরিচয়, যে তিনটাই মাঝের মানের দিকে থাকবে, তাহলে মাঝের দিকে আমরা এটা ধরবো। এখানে আমরা ধরতে পারি 59.5, আমরা এটাকে এ ধরে নিই। তাহলে আমাদের দ্বিতীয় ধাপটা ক্লিয়ার। প্রথম ধাপ করলাম শ্রেণীর মধ্যমান নির্ণয়, শ্রেণীর মধ্যমান নির্ণয় করছি। দ্বিতীয় ধাপ মধ্যমান থেকে আনুমানিক গড় এ ধরা, আমরা আনুমানিক গড় এ ধরে নিয়েছি। এরপরে তৃতীয় ধাপ, ধাপ বিচ্যুতি ইউআই নির্ণয় করা। এখন এই ধাপ বিচ্যুতি ইউআই নির্ণয় কেমনে করবো আমরা একটু দেখি। ধাপ বিচ্যুতি ইউআই নির্ণয় করার যে সূত্রটা হলো মধ্যমান 20, প্রথম শ্রেণীর মধ্যমান 29.5, মধ্যমান থেকে আনুমানিক গড় এ বিয়োগ করা। তাহলে বিয়োগ করলাম, এটা হবে হলো 59.5, মধ্যমান থেকে আনুমানিক গড় বিয়োগ করব, বিয়োগ করে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করব। এখানে শ্রেণী ব্যবধান আছে কত? 35 বিয়োগ 25, 10। তাহলে আমরা 10 দ্বারা এটাকে ভাগ করব। কি করছে? ধাপ বিচ্যুতি নির্ণয়ের সূত্র হলো মধ্যমান মাইনাস আনুমানিক গড় ভাগ শ্রেণী ব্যবধান। তাহলে এখান থেকে বড় হলো 59, তার মানে মাইনাস থাকবে 59 থেকে 59.5 থেকে 29.5 মাইনাস হবে 29, 39, 49, 59, 30 হচ্ছে -30 ভাগ 10, এখানে দিলে -3। তাহলে আমরা এই মানটা পাচ্ছি -3।
দ্বিতীয়টার ক্ষেত্রে পাচ্ছি 39.5 থেকে 59.5 বিয়োগ করবো, তারপরে পাচ্ছি -20 ভাগ 10, কাটাকাটি করলে হচ্ছে -2, এখানে হবে -2। তারপরেরটা 49.5 থেকে 59.5, তারপর হচ্ছে -10 ভাগ 10, অর্থাৎ -1। এরপরে মধ্যমান তো এটাই আছে, এইটা বিয়োগ এইটা, মানে কি 0, 0 ভাগ 10 0। এবার মধ্যমান বিয়োগ আনুমানিক গড় 69 থেকে 59 বিয়োগ 10, 10 ভাগ 10 পাচ্ছি 1। এইটা বিয়োগ এটা হচ্ছে 20, 20 ভাগ 10 পাচ্ছি 2। এবার 89.5 থেকে 59 বাদ দেবো, 59.5 বাদ দেবো, পাচ্ছি 30, 30 কে 10 দিয়ে ভাগ করলে আছে 3। এটা হলো আমাদের অরিজিনাল নিয়ম। কিন্তু আমরা যখন এই অঙ্ক করতে যাব তখন আমরা এত ঝামেলার মধ্যে যাব না, আমরা করব যে বরাবর আমরা আনুমানিক গড় ধরে নেব ঠিক সেই বরাবর সেই শ্রেণীতে বসায় দেবো, ধাপ বিচ্যুতির ক্ষেত্রে সেই জায়গায় বসায় দেবো 0, আর উপরের দিকে যত উপরে যাব তত মাইনাসে দেখবে -1 -2 -3, যদি আরো ঘর থেকে -4 -5 ভেবে যাবে। আর যখন নিচের দিকে যাব শূন্যের নিচের দিকে 1 2 3 ভেবে যাবে। আবারও বলছি, যখন আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করব তখন আমরা যেটাকে আমরা আনুমানিক গড় ধরে নেব ঠিক সেই বরাবর ধাপ বিচ্যুতি বসাবো 0, এরপর উপরের দিকে -1 -2 -3 যত থাকবে তত বসাবো মাইনাস, আর নিচের দিকে 1 2 3 যত দূর চলবে তত দূর এগুলো বসাবো। তাহলে আমাদের 3 নম্বর ধাপ শেষ। ধাপ কয়টা বলছিলাম? 5টা, 5টার 3টা শেষ। চতুর্থ ধাপ হলো সংশ্লিষ্ট শ্রেণীর ধাপ বিচ্যুতির সাথে গণসংখ্যা গুণ করা। সংশ্লিষ্ট শ্রেণীর ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যা। দেখি, সংশ্লিষ্ট শ্রেণীর ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যা। তার মানে -3 × 5 -15, -2 × 10 -20, -1 × 15 -15, 0 × 20 0, 1 × 30 30, 2 × 16 32, 3 × 4 12। তাহলে আমাদের চতুর্থ ধাপ শেষ। এখন আমাদের এখানে এই যে ধাপ বিচ্যুতি পাইছি, এই ধাপ বিচ্যুতির সমষ্টিটা আমাদের এখানে লিখতে হবে। কেমন সমষ্টি করব? আমরা প্রথম মাইনাসের মানগুলো যোগ করব। মাইনাস কতগুলো আছে? 15 20, তারপর -35 20 30 35 35 40 50, তাহলে -50 পাচ্ছি মাইনাসের গুলো। আর এখানে পাচ্ছি হলো 30 30 60 62 64 আর 10 74। বড় আছে প্লাস একটা বড়, তাহলে 74 থেকে 50 চলে গেলে থাকবে 24 24। এই যে 24 পাচ্ছি, এই মানটা হলো সামেশন অফ FI UI, সামেশন অফ FI UI equal to 24। আমাদের 4টা ধাপ ক্লিয়ার। 5 নম্বর ধাপ, 5 নম্বর ধাপটা এবং সর্বশেষ ধাপটা হলো বিচ্যুতির গড় নির্ণয় করা। কি হবে? বিচ্যুতির গড় নির্ণয় করে তার সাথে আনুমানিক গড় যোগ করে কাঙ্ক্ষিত গড় নির্ণয়। আবার বলছি, বিচ্যুতির গড় নির্ণয় করা, তার সাথে আনুমানিক গড় যোগ করে কাঙ্ক্ষিত গড় নির্ণয় করা। লাস্টে আমরা বিচ্যুতির গড় নির্ণয় করব।
আর তার সাথে আমাদের আনুমানিক গড় এ যোগ করে দিয়ে কাঙ্ক্ষিত গড় নির্ণয় করব। দেখো এখন তাহলে আমরা নিচে লিখতে পারি অতএব গড়, এই গড়কে ধরা হবে x বার সমান আনুমানিক গড় a প্লাস সামেশন অফ fi ui বাই n ইনটু h। এইটুকু হলো আমাদের বিচ্যুতির গড় নির্ণয় সূত্র। সামেশন অফ fi ui বাই n ইনটু h, এটা হলো বিচ্যুতির গড় নির্ণয় সূত্র। তার সাথে আনুমানিক গড় a যোগ করে কাঙ্ক্ষিত গড় নির্ণয় করব। আচ্ছা, এখানে a এর মান আমরা a ধরছিলাম কত, 59.5, যোগ করে দেই এখানে 59.5 প্লাস fi ui, সামেশন অফ fi ui মানে এখানে 24, আমরা বসাই দেই 24 ডিভাইডেড বাই n, n এর মান 100 ইনটু h, h হলো কত এখানে ব্যবধান, h হলো শ্রেণী ব্যবধান। তাহলে h এর মান 35 বিয়োগ 25 10। আমরা এখানে সাইডে আমরা এই কথাগুলো লিখে দিতে পারি যে আমরা একটু মুছে নেই। আমরা যদি আবার আমরা সূত্রটা এখানে একটু লিখি, গড় x বার সমান a প্লাস সামেশন অফ fi ui বাই n ইনটু h। যদি আমরা এখানে পাশে সাইডে একটু লিখে দেই h ইকুয়াল টু শ্রেণী ব্যবধান আর n হলো গণসংখ্যার সমষ্টি, আমরা লিখে দিতে পারি, না দিয়ে লিখে দিলে আমাদের এখানে সমস্যা নেই। এখন আমরা এই মানগুলো বসাই, 59.5 প্লাস সামেশন অফ fi ui পেয়েছিলাম আমরা 24 বাই n এর মান 100 ইনটু h এর মান 10। আমরা এটা যদি এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটাই হবে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের মান। এখন এটাকে আমরা যদি করি, আমরা এটাকে ভাগ করি 10 কে 100, যদি 59.5 প্লাস 24 কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 2.4, তাহলে আমরা এটা পাবো। এই দুটো যদি যোগ করি 61.9। একটু মনে করে দেখো, আমরা যখন মধ্য পদ নির্ণয়ের সাহায্যে গড় নির্ণয় করছিলাম সেই ক্ষেত্রে এই একই গড় পেয়েছিলাম 61.9। তাহলে আশা করি সবাই ক্লিয়ার। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমাদের এই পর্যন্তই। আমরা এখন আলোচনা করব মধ্যক নিয়ে। আমরা অষ্টম শ্রেণী যে মধ্যক নির্ণয় করছিলাম জোড় এবং বিজোড়ের ক্ষেত্রে, সেই অংশটুকু আমরা এখন আর আলোচনা করব না। এখন আমরা এখানে এই নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষার জন্য যে অংশটুকু ইম্পর্টেন্ট আমরা সেই অংশটা নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যক নির্ণয় করতে হলে এখানে একটা সূত্রের প্রয়োজন। এই সূত্রটা হলো মধ্যক সমান l প্লাস n/2 মাইনাস fc ইনটু h বাই fm। এখানে l হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নির্ভরসীমা। মনে করো আমাদের এখানে মধ্যক অবস্থিত, মনে করো এই 18, এই 42 থেকে 47 শ্রেণীতে মধ্যক অবস্থিত ধরে নেই, তাহলে এই শ্রেণীর নির্ভরসীমা 42, অর্থাৎ l এর মান হবে 42। যদি আমাদের মধ্যক অবস্থিত হয় এই শ্রেণীতে তাহলে l এর মান হবে 48। আর n/2 হলো আমাদের যে গণসংখ্যার সমষ্টি, সেই গণসংখ্যার সমষ্টিকে 2 দিয়ে ভাগ করলে আমরা n/2 পাবো। আর fc হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতেছি
যে আমাদের মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। তার মানে এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এইচ হলো শ্রেণী ব্যবধান, আর এফএম হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার গণসংখ্যা। তাহলে আমরা এখানে যে উপাত্তটা দেওয়া আছে সেটা আমরা এটার মধ্যক নির্ণয় করব। ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তাহলে প্রথমে 3 10 আর 3 13, 13 আর 18 যোগ করলে হয় 31, 31 আর 25 যোগ করলে হয় 56, 56 আর 8 64, 64 আর 6 70। তাহলে দেখো এখানে n এর মান 70, আমরা এখানে লিখে এখানে n = 70, অতএব n/2 হবে 35। আচ্ছা, যদি n/2 35 হয়, এই 35 কোন শ্রেণীতে আছে? দেখো এখানে 3 পর্যন্ত গণসংখ্যা 3 পর্যন্ত আছে, 30 থেকে 35 এই শ্রেণীতে। 3 এর পর 4 থেকে 13 পর্যন্ত আছে 36 থেকে 41 শ্রেণীতে। এরপরে 14 থেকে 31 আছে 42 থেকে 47 শ্রেণীতে। এরপরে 32 থেকে 56 আছে 48 থেকে 53 শ্রেণীতে। অর্থাৎ কোন শ্রেণীতে আছে তাহলে মধ্যক? 48 থেকে 53 শ্রেণীতে। এখানে লিখব 35 আছে, যা 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। অতএব মধ্যক শ্রেণী 48 থেকে 53। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র আমরা লিখছি, মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইনটু h/fm। এখন আমরা এখানে এর পরিচয়গুলো দিয়ে দিই। এখানে L বলছিলাম মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তাহলে মধ্যক শ্রেণী 48 থেকে 53, তাহলে তার নিম্নসীমা হবে 48। n/2 ইকুয়াল টু আমরা পাইছি 35। fc যে শ্রেণীর মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ মধ্যক শ্রেণী আছে 48 থেকে 53, তার পূর্ববর্তী শ্রেণী এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আছে 31। তাহলে এখানে fc এর মান fc হবে 31। h শ্রেণী ব্যবধান, নিম্নসীমার পরপর দুটি নিম্নসীমার পার্থক্য 36 বিয়োগ 30 6, 36 বিয়োগ 30 পরপর দুটি শ্রেণীর নিম্নসীমার পার্থক্য অথবা উচ্চসীমার পার্থক্য। 36 বিয়োগ 30 6, অথবা যদি উচ্চসীমা বিয়োগ করি তাহলে 41 বিয়োগ 35, তাহলে 41 বিয়োগ 35 এখানে আমরা পাই 6। এখানে তোমাদের একজনের প্রশ্ন ছিল যে ব্যবধান এখানে কেন 6 হলো? তোমরা ব্যবধান 35 বিয়োগ 30 এটা দিলে কিন্তু ব্যবধান পাওয়া যাবে না। আমাদের শ্রেণী ব্যাপ্তির সংজ্ঞায় আমরা বলেছিলাম নিম্ন সীমা থেকে উচ্চ সীমা পর্যন্ত রাশির বিস্তৃতি হলো শ্রেণী ব্যাপ্তি, আর এই শ্রেণী ব্যাপ্তিটা পাওয়া যায় পরপর দুইটি শ্রেণীর নিম্ন সীমা অথবা উচ্চ সীমার পার্থক্য। অর্থাৎ আমরা যদি নিম্ন সীমা দেখি পরপর দুইটি শ্রেণীর নিম্ন সীমা, আমরা যদি এদিকে দেখি নিম্ন সীমা লাস্টেরটা তারেরটা 60 বিয়োগ 54 6, অথবা উচ্চ সীমার পার্থক্য দেখি 65 বিয়োগ 59 6, তাহলে এখানে h এর মান 6। আর fm হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার গণসংখ্যা 48 থেকে 53 এর এই শ্রেণীতে মধ্যক আছে, তার গণসংখ্যা কত? গণসংখ্যা হলো 25। তাহলে fm এর মান হলো 25। এখন এই মানগুলো আমরা সূত্রে বসাই দেই। লিখব অতএব মধ্যক সমান L এর মান 48 প্লাস n/2 হলো 35 মাইনাস fc 31 ইনটু h এর মান 6 বাই fm এর মান 25। 48 রেখে দিলাম প্লাস 35 থেকে 31 গেলে থাকে হলো 4, 4 আর 6 গুণ করলে হয় 4 7 24, 24 ভাগ 25। আমরা যদি এবার এটাকে ভাগ করি 24 ভাগ
যদি 25 দেই তাহলে আমরা পাবো হলো 0.96, 0.96। তার মানে এটা দুটো যদি যোগ করি তাহলে 48.96, অর্থাৎ মধ্যক হবে 48.96। আমাদের মধ্যক শেষ। এখন আলোচনা করব প্রচুরক। দেখো এখানে প্রচুরক আমরা নিচের ক্লাসে আমরা জানি যে প্রচুরক হলো যে সংখ্যাটা সর্বাধিক থাকে, কোনো উপাত্তে যে সংখ্যাটি সর্বাধিক থাকে সেটাই হলো প্রচুরক। কিন্তু এখানে যখন শ্রেণীবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবে সেই ক্ষেত্রে যখন আমরা প্রচুরক নির্ণয় করব তখন আমাদের কোন শ্রেণীতে প্রচুরক আছে সেটা আমাদের আগে খুঁজে বের করতে হবে। যে শ্রেণীতে গণসংখ্যা বেশি থাকবে প্রচুরক শ্রেণী সেটা। দেখো এখানে 3 গণসংখ্যা 3, 10, 18, 25, 8, 6 গণসংখ্যা সর্বাধিক 25 আছে 48 থেকে 53 শ্রেণীতে। তাহলে প্রচুরক শ্রেণী হবে 48 থেকে 53। তাহলে আমরা একটু এখানে লিখি, এখানে আর যখন আমরা এই প্রচুরক নির্ণয় করব তখন আমাদের টেবিলের আর কিছুই করা লাগবে না, যা থাকবে শুধু সেটাই আমাদের এখানে বসা দিতে হবে। এখানে গণসংখ্যা সর্বাধিক আছে 25 বার আছে 48 থেকে 53 শ্রেণীতে, অর্থাৎ প্রচুরক শ্রেণী 48 থেকে 53। আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইনটু H। এখানে আমাদের পরিচয়গুলো আমরা দিয়ে দেব। প্রচুরক ক্ষেত্রে L যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা। তাহলে L হলো যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নসীমা। প্রচুরক আছে কোন শ্রেণীতে? 48 থেকে 53 শ্রেণীতে, আর এটা নিম্নসীমা 48, তাহলে L এর মান 48। F1 হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। এই যে 48 থেকে 53 এর গণসংখ্যা 25, এই 25 মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ তার আগের শ্রেণী আছে 18, তাহলে 18 7 25, তাহলে 7। F2 হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা। পরের শ্রেণী আছে 8, তাহলে 25 মাইনাস 8 17, 17 25, তাহলে এখানে 17। আর H হলো শ্রেণী ব্যবধান, ব্যবধান কত আছে? 6। এখন আমরা এখানে মান বসে দেই। অতএব প্রচুরক সমান L এর মান 48 প্লাস F1 এর মান 7 বাই F1 হলো 7 প্লাস F2 17 ইনটু 6 সমান 48 প্লাস 6 7 42 ভাগ হলো 1724। তাহলে দেখো 42 ভাগ 24 1.75। এখন আমরা এটা যদি যোগ করি 48 আর 49.75, এটাই আমাদের প্রচুরক। তাহলে প্রচুরক ক্লিয়ার। এখন আমরা সমস্যার সমাধান। তোমরা কয়েকজন আমাকে মেসেঞ্জারে বা ফোনের মাধ্যমে কিছু সমস্যার কথা বলছো, সেই সমস্যা নিয়ে এখন আলোচনা করব। এর মধ্যে মরিয়ম ফেরদৌস, তোমার সমস্যা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে আনুমানিক গড় কাকে ধরবো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আনুমানিক গড় কাকে ধরবো। আচ্ছা, তোমাদের আমরা প্রথমে বলি যে আমরা যখন গড় নির্ণয় করছি, এই গড় মধ্যক এবং প্রচুরক তিনটাই কেন্দ্রীয় প্রবণতা এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ।
গড়, মধ্যক, পরিসরক তিনটা হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, অর্থাৎ উপাত্তসমূহ কেন্দ্রের মানের দিকে পঞ্জীভূত হওয়ার প্রবণতা, সেটাই হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। তার মানে এখানে গড়, মধ্যক এবং পরিসরক সবগুলোই থাকবে মাঝামাঝি দিকে। এজন্য আমরা আমাদের যে শ্রেণী সংখ্যাগুলো থাকবে, যে শ্রেণী থাকবে সেই শ্রেণীর মাঝামাঝি দিকে যে মানটা হবে, মনে করো যে আমাদের শ্রেণী আছে 10টা, তাহলে আমরা পঞ্চম, ষষ্ঠ বা চতুর্থ, এই যে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এর মধ্যে যে কোনো একটা মানকে আমরা আনুমানিক গড় এ ধরে নেব। আশা করি ক্লিয়ার। এরপরে তোমার আর একটা প্রশ্ন, আয়তলেখ থেকে বহুভুজ যখন আঁকবো তখন বিন্দুগুলো কিভাবে বসাবো, মধ্যবিন্দুগুলো কিভাবে বসাবো। তোমাদের আয়তলেখ থেকে যখন গণসংখ্যার বহুভুজ আমরা আঁকবো তখন মধ্যবিন্দুগুলো যদি আমরা খুব সংক্ষেপে করতে চাই, সেই ক্ষেত্রে প্রত্যেকটা আয়তের মাঝখানে আমরা এই ফুটাগুলো দেব। আবার বলছি, আমরা যদি আয়তলেখ আঁকি, মনে করো এই হলো যদি আমাদের আয়তলেখ হয়, এখানে প্রত্যেকটা আয়তের মাঝখান বরাবর আমরা এই ফুটাগুলো দিয়ে দেবো, কারণ আমরা মধ্যবিন্দু নির্ণয় করি। কার মধ্যবিন্দু? যদি আমরা এখানে এখানে হলো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, আমরা এক্স অক্ষ বরাবর যখন বসাই, এক্স অক্ষ বরাবর বসা হলো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। তো এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এর মাঝখানে, মধ্যবিন্দু তো এর মাঝখানেই থাকে, এই জন্য আমরা প্রত্যেকটা আয়তের মাঝখান বরাবর উপরের দিকে যদি আমরা এই বিন্দুগুলো বসাই, এই বিন্দুগুলোই পর্যায়ক্রমে যোগ করে দেবো, যোগ করে দিয়ে এক্স অক্ষের উভয় দিকে মেলাই দেবো। এটাই হবে আমাদের আয়তলেখ থেকে গড় সংখ্যার বহুভুজ। আশা করি এটাও ক্লিয়ার। এরপরে প্রশ্ন হলো, সাদিয়া তোমার প্রশ্ন হলো আয়তলেখ থেকে প্রচুরক কিভাবে নির্ণয় করব। এই প্রশ্নটা সপ্তম শ্রেণীতে, আমরা সপ্তম শ্রেণীতে এগুলো করে আসছি। তোমাদের নবম দশম শ্রেণীতে একটা অঙ্কের মধ্যে এটা দিয়ে দিছে। আমরা যখন প্রচুরক আয়তলেখ থেকে যখন আমরা প্রচুরক নির্ণয় করব, তখন দেখো প্রচুরক হলো যে শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা থাকে সেই শ্রেণীতে প্রচুরক অবস্থিত। তাহলে এখানে দেখো, এইখানে এই শ্রেণীতে, এই শ্রেণীতে সবচেয়ে গণসংখ্যা বেশি আছে, এই শ্রেণীর কর্ণ বরাবর, এখান থেকে এর পরবর্তী শ্রেণী কর্ণ বরাবর আমরা এটা একটা যোগ করি, এবং এখান থেকে এই বরাবর আমরা এটা যোগ করি। যোগ করলে এই যে দুইটি রেখাংশ, এই দুইটি রেখাংশ যে বিন্দুতে মিলিত হবে, এই বিন্দুটাকে ধরে নেব এ। এখন এটাকে যদি আমি এইটার থেকে যদি এক্স অক্ষের উপরে লম্ব আঁকি, এইখানে যে বিন্দুতে এসে মিলিত হবে, এখানে মনে করো 31 থেকে 40, 50, 60, সরি এখানে 60, 70, 80, তাহলে 50, 51, 52, 53, 54, মনে করো এখানে 54 বা 55 এসে এই বিন্দুতে এসে এখানে মিলছে, তাহলে এখানে প্রচুরক হবে 55। আচ্ছা, এরপরে সুরাইয়া তোমার প্রশ্ন হলো বইয়ের অনুশীলনী 15 এর খ। আচ্ছা দেখি 15 এর ক্ষয় কি আছে। 15 এর ক্ষয় আছে, তাপমাত্রা পরিবর্তনশীল বাংলাদেশের সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কম এবং জুন মাসের চতুর্থ সপ্তাহে তাপমাত্রা বেশি থাকে। 52 সপ্তাহের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এককে নিম্নরূপ দেওয়া আছে। এখানে ক নম্বর বলছে শ্রেণীভিত্তিতে 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, আর খ নম্বরে বলছে প্রদত্ত উপাত্ত সমূহকে সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার গড় নির্ণয়। আচ্ছা, এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা আছে, আমরা এইটাকে মধ্য মান নির্ণয়ের সাহায্যে যে গড় নির্ণয় করি, আমরা ওই পদ্ধতি, যেহেতু এখানে কোনো উল্লেখ করে দেওয়া নাই কোন পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে, সারণী তৈরি করে গড় নির্ণয় করতে বলছে, আমরা দুইটা পদ্ধতিতেই করতে পারবো। তবে যেহেতু সারণী থেকে একবারেই যদি আমরা করতে চাই, তাহলে মধ্যমান নির্ণয়ের সাহায্যে গড়টা সহজ হবে, অথবা আমরা মধ্যমান নির্ণয়ের সাহায্যেই করব। আর এখানে সর্বোচ্চ ও
ও সর্বনিম্ন তাপমাত্রা গড়, এইটা দেখে হয়তো তুমি ঘাবড়িয়ে যেতে পারো। এটা আসলে কিছু না, কারণ এইখানে তাপমাত্রা, এখানে যে মানটা দেওয়া আছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ, এই মানের গড় নির্ণয় করতে হবে, এটা বলা হচ্ছে। এখানে আমরা মধ্যমান নির্ণয়ের সাহায্যে গড়টা নির্ণয় করে নেব। আশা করি বুঝতে পারছো। এরপরে শেখ সাদির প্রশ্ন হলো অনুশীলনী 5-এর টিক। অনুশীলনী 5-এর 5 নম্বরের যে টিকটা আছে, আচ্ছা আমরা একটু এখানে লিখি বোর্ডে। পাঁচ নম্বর আছে উপাত্তের ক্ষেত্রে প্রচুরক। 1 নম্বরে আছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। 2 নম্বরে আছে সবচেয়ে বেশিবার উপস্থাপিত মান। আর 3 নম্বরে আছে সব ক্ষেত্রে অনন্য নাও হতে পারে। আচ্ছা, তোমার প্রশ্ন হলো যে সব ক্ষেত্রে অনন্য নাও হতে পারে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আমরা প্রচুরক যখন আমরা শিখেছি ক্লাস 7-এ, আমরা প্রচুরক যখন শিখেছি তখন আমরা দেখছি যে প্রচুরক যে সংখ্যাটি সর্বাধিকবার অবস্থিত সেটাই তার প্রচুরক। অর্থাৎ যদি কোনো সংখ্যা সর্বাধিকবার থাকে সেটাই হলো প্রচুরক। একই সংখ্যা প্রচুরক হবে এরকম কোনো শর্ত নাই। হয়তো একাধিক সংখ্যা, মনে করো 50 জন স্টুডেন্টের গণিতের প্রাপ্ত নম্বর যদি আমরা দিই, তাহলে দেখো এখানে 85 পেয়েছে 5 জন, আবার 65 পেয়েছে 5 জন। যদি এরকম থাকে তাহলে প্রচুরক 65 হবে, 85 হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি অনন্য নাও হতে পারে। অনন্য না, কারণ এটা একাধিকও হতে পারে। তার মানে কি এটা আমাদের সঠিক, সব ক্ষেত্রে অনন্য নাও হতে পারে, একাধিকও হতে পারে। তারপরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি, গড়, মধ্যক, প্রচুরক। তার মানে কি প্রথম শর্তটা মানছে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সবচেয়ে বেশিবার উপস্থিত মান, এটাও সঠিক। এবং এই সর্বাধিকবার এই মানটা একাধিক জনের ক্ষেত্রে হতে পারে বা একাধিকবার হতে পারে, এজন্য এটা অনন্য নাও হতে পারে। 3টাই সঠিক। আচ্ছা, এরপরে প্রশ্ন আছে কুলসুম শ্রেণী ব্যাপ্তি এবং ব্যবধান। শ্রেণী ব্যাপ্তি আমি প্রথম লেকচারে আমি তোমাদের বলছি, শ্রেণী ব্যাপ্তি হলো উচ্চ সীমা থেকে নিম্ন সীমা থেকে উচ্চ সীমা পর্যন্ত রাশির বিস্তৃতি। মনে করো এখানে আমরা যদি শ্রেণী ব্যাপ্তি লিখি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। দেখো নিম্ন সীমা থেকে উচ্চ সীমা পর্যন্ত রাশির বিস্তৃতি হলো শ্রেণী ব্যাপ্তি। নিম্ন সীমা থেকে উচ্চ সীমা পর্যন্ত রাশির বিস্তৃতি হলো শ্রেণী ব্যাপ্তি। আর শ্রেণী ব্যবধান বের করবো যখন পরপর দুইটি শ্রেণী, এটা একটা শ্রেণী, একটা শ্রেণী, দুইটি শ্রেণীর নিম্ন সীমা অথবা উচ্চ সীমার পার্থক্য। নিম্ন সীমার পার্থক্য কত? দেখো 41 বিয়োগ 31 10, আবার উচ্চ সীমার পার্থক্য যদি করি 50 বিয়োগ 40, তাও হচ্ছে কি 10। তাহলে যখন শ্রেণী ব্যাপ্তি বলবো তখন নিম্ন সীমা থেকে উচ্চ সীমা পর্যন্ত রাশির বিস্তৃতি, আর যখন শ্রেণী ব্যবধান বের করব তখন হলো পরপর দুইটি শ্রেণীর নিম্ন সীমা অথবা উচ্চ সীমা পার্থক্য থেকে আমরা শ্রেণী ব্যবধানটা নির্ণয় করব। এই মুহূর্তে আর কারোর প্রশ্ন নাই, এই প্রশ্নগুলো আমি পেয়েছিলাম। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা মেসেজের মাধ্যমে বা ফোনের মাধ্যমে জানালে আমরা সেগুলো নিয়ে তোমাদের ভিডিও আপলোড করে দিব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।